আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করে বিদায় নিয়েছে। নতুন সরকারও 4.5 মাস পার করে ফেলেছে। নতুন অর্থ বছরের জাতীয় বাজেটও আজ সংসদে পেশ করা হলো। বাজেট উচ্চবিলাসী কিনা, করের চাপ বাড়বে কিনা, ঋণ বাড়বে কিনা, চলছে এই হিসাব নিকাশ, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা থাকছে। বৈদেশিক সম্পর্ক নিয়েও আলোচনা হচ্ছে নানা রকমভাবে, বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি ইত্যাদি সাথে থাকছে কিচেন ক্যাবিনেট প্রসঙ্গ। সব মিলিয়ে কোন পথে আছে বাংলাদেশ তা নিয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। ডক্টর হোসেন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন। থ্যাংক ইউ ভেরি মাচ খালেদ সাহেব। ডক্টর হোসেন, আমি অনেকদিন জি বোধহয় অনেকদিন পরে আপনার এই আপনি বোধহয় যোগাযোগ করলাম। সরকারের সময় তো আপনি অনেক ব্যস্ত ছিলেন। সরকারের সময় আমরা আপনি সরকারে যাওয়ার প্রথম দিকে আমরা আপনাকে একটু ইন্টারভিউ করতে পারছিলাম। তারপর পুরোটা সময়ই আসলে 3-4টা মন্ত্রণালয় এবং নানা বিষয় নিয়ে আপনি ব্যস্ত থাকার কারণে উই কুডন্ট, বাট এটা সবসময় আপনার সঙ্গে কথা বলা একটা প্লেজার। এইটা দর্শকদের জন্য একটু বলে রাখি যে মানে জনাব ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন আমরা যারা সাংবাদিকতা করেছি মাঠে থেকে, তাদের জন্য সবসময় একটা গো টু পারসন ছিলেন। যে কোনো বিষয়ে, যে কোনো সময়, বিশেষ করে সামরিক নিরাপত্তা এবং অন্যান্য আভ্যন্তরীণ রাজনীতি, বৈদেশিক কূটনীতি পাশাপাশি আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো বিষয় আমরা কারো কোর্ট দরকার হলে আমরা সবসময় তার কাছে গিয়েছি এবং তিনি আসলে সহাস্যে আমাদেরকে দিয়েছেন তার মতামত। তো আমি একটা ছোট ভূমিকা অলরেডি তো দিলাম, কিন্তু আরও বড় ভূমিকা নিশ্চয়ই আপনি ডিজার্ভ করেন। কিন্তু আমি কিছু প্রশ্ন আপনাকে করতে চাই, ইতিহাসের খাতিরে এই প্রশ্নগুলি আসলে আমাদের জেনে রাখা দরকার। আমি শুরু করতে চাই যে আপনি কিভাবে অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন। আপনি হয়তো এই বিষয়টি অনেকবার বলেছেন, লিখেছেন, আরও অনেকবার বলবেন, লিখবেন, তবুও আমি এটা জানতে চাই। আমার প্রশ্নটা আসলে স্পেসিফিক। আপনি অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন কার পছন্দে? ছাত্রদের, ডক্টর মোহাম্মদ ইউনূসের, নাকি সামরিক বাহিনী? আমি যদি ফ্র্যাঙ্কলি বলি আপনাকে, আপনি তো জানেন যে গত এই 2009 নির্বাচনের পর 2012 পরে যখন আমি ইলেকশন কমিশন থেকে আমরা চলে আসলাম, তারপরে থেকে কিন্তু আমি বারবার আপনাদের সাথে কথা বলেছি, আপনার সাথে অনেকবার কথা বলেছি, এমনকি তৎকালীন ক্ষমতাসীন লোকজনের সামনেও কথা বলেছি যে নির্বাচনগুলোকে কিভাবে নষ্ট করা হচ্ছে, ইলেকশনগুলোকে কিভাবে নষ্ট করা হচ্ছে, কি প্রক্রিয়াগুলোকে নষ্ট করা হচ্ছে, ইনক্লুডিং ইলেকশন কমিশন, তাদের অবস্থা কি ছিল। এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ডেমোক্রেসি ফ্লারিশ করবে না। আপনার মনে থাকার কথা, অ্যাবসলিউটলি তৎকালীন সময় বহু কিছু বলেছি এবং সেই সময় মাঝে মধ্যে আপনিও বলতেন যে আপনি একদম পরিষ্কার করে বলছেন। আমি পরিষ্কার করে এই জন্য বলছি যে একটা ভালো ইলেকশনের মাধ্যমে যখন একটা সরকার গঠিত হলো, তারপরে সেই সরকার নির্বাচনকে তাদের নিজের মতো করে করার জন্য সম্পূর্ণটাই নষ্ট করলো এবং সেই নষ্টের মাসুল কিন্তু গত 15-16 বছরে আমরা সবাই দিয়েছি। এই বিষয়গুলো তো আমার খুব অস্পষ্ট কিছু ছিল না। এবং জুলাই মাসে যখন এই আপনার ছাত্র আন্দোলন শুরু হলো এবং সেই সাথে সরকারের যে নিপীড়ন শুরু হলো, তখনও কিন্তু আপনি রেকর্ড দেখেন, যতগুলো টক শো ছিল সবগুলোতে আমি বলেছি যে যেই নিপীড়ন গভর্নমেন্ট শুরু করেছে, এতে যদি সরকার কোল্যাপস করে তাহলে সম্পূর্ণ দেশের কাঠামো ভেঙে পড়বে। এবং এটা আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে ইভেন 4th of August যখন আমরা প্রাক্তন সামরিক অফিসার যারা কিছু কথা বলেছিলাম 4th August, সেখানে কিন্তু আমি পরিষ্কার বলেছিলাম যে সেনাবাহিনীকে মানুষের মুখোমুখি যাতে না করা হয়। এবং তারপরেই এই ঘটনাগুলো ঘটেছে, 5 আগস্টের ঘটনা ঘটেছে। আমি ঠিক বলতে পারবো না যে আমি কার পছন্দে এসেছি, কারণ কেউ তো আমাকে বলেনি আমরা আপনাকে পছন্দ করে নিয়ে আসছি। আমার বোধহয় আমি সবচেয়ে দেরিতে পৌঁছেছিলাম ওত নেওয়ার। তার মানে আমি ওই দিন রাত্রেবেলা বা সন্ধ্যার পরে জানতে পারলাম, যদিও আগের থেকে অনেকের নামের প্রবাবল নামের মধ্যে নাম ছিল। তো কাজে আমি কিন্তু আর খবর নেইনি কার এটা ভালো, আমার জানার দরকার কি। ছাত্রদেরও হতে পারে, ছাত্রদের নাও হতে পারে, সামরিক বাহিনীর হতে পারে, সামরিক বাহিনীর নাও হতে পারে। হোয়াট এভার ইট ইজ, আই ওয়াজ লিটল সারপ্রাইজ।
আপনাকে এই যে টেলিফোন করাটা, যে আপনাকে আসলে শপথ নিতে আসতে হবে বা আপনার কনসেন্ট নেওয়াটা, সেটা কি ক্যাবিনেট থেকে করা হইলো? ক্যাবিনেট থেকে করা হয়েছিল, ক্যাবিনেট আচ্ছা, থেকে। ক্যাবিনেট তার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বা উনার অন্যান্য উপদেষ্টাদের মধ্যে কেউ আপনার সাথে যোগাযোগ করেন নাই? না, আমার সাথে ওই দিন আচ্ছা। 5 তারিখ নয়, 5 তারিখ সকালে যোগাযোগ হয়েছিল আসিফ নজরুলের সাথে। হুম আসিফ নজরুল আমাকে টেলিফোন করে ওই 4 তারিখের ঘটনাটার কথা বললেন, হুম যে 4 তারিখে আপনাদের বক্তব্যটা খুবই ইয়ে ছিল, মানে শক্ত ছিল, হুম যেটার জন্য ছাত্ররা আরো বেশি উৎসাহিত হয়েছে। হুম হ্যাঁ, ওই কথাটা বললো, কিন্তু বাকি পারমিশন হলো গভর্নমেন্ট ইত্যাদি ইত্যাদি। 4 তারিখে তো জানাও ছিল না, 5 তারিখে তো জানাও ছিল না। 5 তারিখে আহ সেনাপ্রধান আলাপ করছিলেন, সেখানে অনেকজনের কথা ছিল। আমাদের প্রাক্তন একজন চিফের কথাও আহ, দেখলাম আমি। অনেক নাম আসছিল। হুম তো আমি এটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করিনি। ওকে। করিনি এই কারণে যে 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 I was not much bothered about it. সরকার I was প্রধান, bothered about রাইট, আপনি জি শেষ করেন প্লিজ। জি। I was mostly bothered যে একটা সরকার, একটা গভর্নমেন্ট কিভাবে এইরকম, হ্যাঁ, একটা স্বৈরাচারী ভাব তো ছিলই, কিন্তু এইভাবে একেবারে নির্লিপ্ত ভাবে, আমি শুধু একজনের কথা বলছি না, গভর্নমেন্ট এজ এ হোল, এই হুম মন্ত্রী পরিষদে যারা ছিল, কিভাবে এতদিন ধরে এই পুলিশকে দিয়ে এরকম, ল এনফোর্সিং এজেন্সিকে এরকম লেলিয়ে দেওয়া, হুম এটা বাংলাদেশে তো কেউ এক্সপেক্ট করেনি কখনো। হুম হুম সরকার আসবে, সরকার যাবে, একটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের এটাই তো আপনার বৈশিষ্ট্য, হুম যে তারা আছে, তারা ছিল, যদি তারা দেখে যে জনগণ তাদের বিরুদ্ধে চলে গেছে, তখন তারা হুম গ্রেসফুলি দেখেন এক্সিট। হ্যাঁ, হুম কিন্তু এরকম ভাবে আনগ্রেসফুলি এক্সিট হবে, এটা তো আমি হুম আপনি হয়তো 7 দিন আগেও ভাবতে পারিনি। কিন্তু আমি এই 1, 2 তারিখ, 3, 4 তারিখে তো আমি অনুভব করছিলাম যে দেয়ার ইজ সামথিং গোয়িং টু বি রং। মানে আমাদের দেশে প্রচলিত অবস্থা যা হয়, এরকম অবস্থা দেখা যায় যে একটা এমন একটা সরকার আসে, তখন সে আর বেরোতে পারে না। সো আই ওয়াজ থিঙ্কিং অন দ্যাট লাইন, যে এটা হয়তো আবার সামরিক কোনো ব্যবস্থাপনা হয় কিনা। এবং সেটার জন্য আমি একটু একটু উৎকণ্ঠা ছিলাম, এই জন্য যে এটা পরিণতি খুব ভালো হয়নি কখনো। ওকে। হ্যাঁ, তো তো বোঝা যাচ্ছিল না যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। আপনার কাছে পরবর্তী প্রশ্ন আসার আগে আমাদের দুইজন দর্শক একই মন্তব্য বারবার করছেন। সেটার মধ্যে একজন বলছেন ইমরান খান, ওনার নাম, তিনি বলছেন প্রিয় খালেদ, আপনার সেই গার্ডস নাই, আজ পর্যন্ত কার ভয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনাদের অনুষ্ঠানে আনেন নাই? অভয় না চামচামি? আমি ঠিক জানি না ভাই এই প্রশ্নের উত্তর। সায়েম খান, উনি বলছেন খালেদ ভাই, বর্তমান সরকারের ভুলগুলি নিয়ে টকশো করতে কোনো অদৃশ্য চাপ বা ভয় কাজ করে কি? জি না, থ্যাংক ইউ। আমি পরের যে প্রশ্নে আপনার কাছে যেতে চাই সেটি হচ্ছে যে সরকার প্রধান ঠিক করেন কে কোন পোর্টফোলিও পাবেন, কিন্তু তার আগে তো নিশ্চয়ই কনসেন্টের ব্যাপার থাকে এবং আপনার মতো একজন সিনিয়র কোনো সদস্যের সাথে তো সেটি নিশ্চয়ই আলোচনা করে ঠিক করা হয়। আপনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হবে, এইটা কি আপনার সাথে মানে আপনার কনসেন্ট নেওয়া হয়েছিল? আপনি চুজ করেছিলেন? ডক্টর ইউনূস আপনাকে জানিয়েছিলেন? একটু যদি আমাদের বলতেন ওই প্রেক্ষাপটটাও। না, এটা আমিও চুজ করিনি কিছু নেই। যখন ওথ নেওয়া হলো, হুম হুম ওথটা নেওয়া যখন হলো, তখন পোর্টফোলিও অলরেডি বন্টন করা হয়ে গেছিল, ওথের পরে পরে। হ্যাঁ, ওকে। তো ওথ নেওয়ার পরে যখন আমরা বসলাম সবাই, যে কজন ছিলাম, হুম হুম তো সেখানে পোর্টফোলিও জানিয়ে দেওয়া হলো, এবং পোর্টফোলিও আমার মনে হয় আগের থেকে তৈরি করা ছিল, যে কে কোনটাতে কি কিসে যাবে। হুম তো সেইভাবে আমি জানি যে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি পরের দিন সকালে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে রিপোর্ট করেছিলাম। ওকে। এইটা বোধহয় অন্তর্বর্তী সরকারে মানে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে আলোচিত প্রশ্ন, যে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা থাকলেন সপ্তাহখানেক, একটি 7.62 বোরের রাইফেল সিভিলিয়ানদের কাছে কি করে গেল, মানে পৃথিবীর সবচেয়ে যৌক্তিক প্রশ্নটার কারণে মানে আপনি আর স্বরাষ্ট্র উপদেষ্টা থাকলেন না, মানে এইটার কারণে কি না, এইটা আমরা আপনার কাছে একটু যাচ্ছে যে
কে আপনার কথাটা এত অপছন্দ করলো এবং এইটার মধ্যে কোথায় অযুক্তিটা খুঁজে পেল, এবং আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে এই 7 এই কথা দিয়ে আপনি আসলে কি বলতে চেয়েছিলেন, যে আবার একটু আমাদের একটু বলেন যে একটা 7.62 বড় রাইফেল সিভিলিয়ানদের কাছে কি হয়ে গেল? আপনি কি আর্মিকে মিন করেছিলেন যে আর্মি গুলি করে মানুষ মেরে ফেলেছে? আপনি কি ছাত্রদের মিন করেছিলেন যে তারা গুলি করে মানুষ মেরে? সবাই আপনার উপরে এত অসন্তুষ্ট কেন হলো এই কথাটার ভিতরে, এবং আপনার পোর্টফোলিও কেন বদলে দেওয়া হলো? আমি বলি আপনাকে, জি। আমি প্রথমে এসে যখন মন্ত্রণালয়ের সাথে ব্রিফিং টিফিং নিয়ে একদিনের মধ্যে যতটুকু জানা সম্ভব জেনে টেনে আমি ভাবলাম যে দুই পক্ষই, এবং ছাত্ররাও ছিল, ওন্ডেড অনেক ছাত্ররা ছিল বিভিন্ন হাসপাতালে, তাদেরকে একটু দেখবো, এবং ফোর্সেস বা ল এনফোর্সিং এজেন্সির মধ্যে যারা আহত ছিল তাদেরকে একটু দেখার দরকার। না দেখলে পরে এদের সাহসে হতো না, আমি স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা, আমার তো যাওয়া উচিত। তো আমি সেভাবে দুই দিকেই যাচ্ছিলাম। আমি ছাত্র জনতা যারা ওন্ডেড ছিল তাদেরকেও যেমন দেখতে গিয়েছি। তো প্রথমে পুলিশ হসপিটালে গেলাম, পুলিশ হসপিটালে যারা ওন্ডেড ছিল, অনেক পুলিশ ওন্ডেড ছিল, তাদের কাছ থেকে কিছু শুনলাম ঘটনা কি ঘটেছিল, কে কোথায় ছিল, কিভাবে কি হয়েছে। তারপরে গেলাম আনসারদের দেখতে। আনসারদের বেশ কিছু ওন্ডেড ছিল। তখন আমাকে যে ডক্টর যিনি অ্যাটেন্ড করছিলেন তিনি কয়েকজনকে দেখালেন, এমনকি এরা আনসাররা বললো, আনসারের একজন অফিসার ছিল, সে বললো স্যার আমাদের ছেলেরা গেটে দাঁড়ানো ছিল, মানে আনসার একাডেমি যেটা যেটা শফিপুরে ওখানে গেটে দাঁড়ানো ছিল, সেখানে তারা আহত হয়েছে, আউটসাইডাররা তারা গোলাগুলি করেছে। তো আমি বললাম যে আউটসাইডার আবার কে, মানে গোলাগুলি তো যারা পুলিশ ছিল, কয়েক 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 সময় কিছু সামরিক দেখেছি, বিজিবি ছিল। তো তখন আমাকে একটা ভিডিও দেখালো, যেই আনসারের দুটো ছেলে ওন্ডেড হয়েছে তাদেরকে একটা ভিডিও দেখালো। ভিডিওতে দেখলাম একটা ইয়াং ছেলে, তার হাতে এই রাইফেল, মানে যে রাইফেলটা পুলিশের হাতে থাকার কথা, হ্যাঁ, সেই রাইফেলটা তার হাতে, এবং গুলি করতে করতে যাচ্ছে। বললো স্যার এইরকম অনেকের কাছে রাইফেল ছিল, তারা গুলি করতে করতে গেছে, গেটে দাঁড়ানো ছিল যারা, তাদের গায়ে গুলি লেগেছে। তো এবং আমাকে এক্সরেটাও দেখালো, এক্সরে বুলেট টুলেট সবই দেখা, যে বুলেটটা তারা বের করেছে। এবং যেহেতু সামরিক হাসপাতালে ছিল, তো যিনি ছিলেন অ্যাটেন্ডিং ফিজিশিয়ান তিনিও তো সামরিক বাহিনীর ডাক্তার। তিনি বললেন স্যার দিস ইজ 7.62/39 ইত্যাদি ইত্যাদি। তো আমিও দেখলাম তাই। তো আমাকে যখন জিজ্ঞাসাবাদ করলো তখন আমি বললাম যে এখানে বেশিরভাগ ওন্ডেড হয়েছে যারা, তাদের অনেকেই বলেছে যে সিভিল কাপড়ে কিছু লোক এই রাইফেল হাতে গুলি করতে করতে গেছে। তখন আমি বলছিলাম যে কিভাবে এই পুলিশের হাতিয়ারগুলো কিভাবে তাদের কাছে গেল, সেটা ইনকোয়ারি না করে বলা যাবে না যে এরা কারা। কাজে একটা ইনকোয়ারি আমি বলেছি যে আমি ইনশাল্লাহ একটা ইনকোয়ারির চেষ্টা করবো টু ফাইন্ড আউট এই রাইফেলগুলো এদের হাতে কেমনে গেল, মানে 7.62 প্রহিবিটেড বোর রাইফেল, এটা তাদের হাতে কিভাবে গেল। মিনস দ্যাট এগুলো তো পুলিশের, কিন্তু সেটাও বলেছে যে পুলিশের রাইফেল, সেটা এদের হাতে কিভাবে গেল, কারা এরা, পুলিশ কিনা ইন সিভিল ড্রেস, আই ডোন্ট নো। তো এই কথাটাই হলো বলা হয়েছিল। তো আপনি তো জানেন যে এই কথার পরে এটাকে কত রকমের এক্সপ্লেনেশন দিয়ে ডক্টরস স্পিন করে এটাকে হেডলাইন করে কথাগুলো বাড়িয়েছে। তো এই সব মিলিয়েই আমি দেখলাম যে পরে দেখি যে মানে আমার বিরুদ্ধে রীতিমতো একটা হইচই পড়ে গেছে 7-8 দিনের মাথায়। তো তখন ডক্টর ইউনূস আমাকে বললেন যে এই অবস্থা আছে। আমি বললাম তাহলে আমি চলে যাই। আমি বললাম স্যার তাহলে ইটস বেটার দ্যাট আই লিভ, তাতে আপনার বিড়ম্বনা কমবে, আর ইটস ওকে, আমার আই টেক এভরিথিং অন মি। আমি কি বলেছি কি হয়েছে তা ডোন্ট নো, বাট দিস ইজ হোয়াট ইট ইজ।
তখন উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে না, এই মুহূর্তে ইটস নট ওয়াইজ থিঙ্ক অন দিস লাইন, কারণ আমরা খুব একটা ক্রিটিক্যাল টাইমে আছি। হ্যাঁ, দি হোল কান্ট্রি ইজ ইন এ ক্রিটিক্যাল টাইম, একটু ধৈর্য ধরতে হবে, একটু বুঝতে হবে। তো আমাকে উনি মোটামুটি এইভাবে বললেন দেখে আমি বাসায় এসে বললাম যে দেখি কিছুদিন, তারপরে একটা গরমাগরমি এই মুহূর্তে এটা না করে। ডক্টর হোসেন, আমি অন্যভাবে যদি এই জায়গায় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনি এখন যেটা এক্সপ্লেইন করলেন যে আপনি আসলে কি বলেছেন আনসার করবেন, আমি কিন্তু আপনার কথায় এরকম কিছু দেখি নাই যেটাতে আপনার উপরে অন্য মানে জুলাইয়ের যারা সমর্থক তারা ক্ষিপ্ত হতে পারে। কারণ হচ্ছে যে আপনি তো বলেন নাই, মানে যা বলেছেন তা একদম স্পষ্টই বলেছেন, প্রকাশ্যেই বলেছেন, মানে এটার মধ্যে কোনো গোপন কোনো, কিন্তু আমার জানার যেটা আপনি বলতেছিলেন যে এটা কি স্পিন, ডক্টর স্পিন করেছে, এবং যারা নিজেদেরকে জুলাই আন্দোলনের সমর্থক বলেছে তারা সবচেয়ে বেশি করেছে, ছাত্ররা আপনার উপর ক্ষিপ্ত হয়েছে। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? মানে না, ওইটা আমার মনে হয় বোরের রাইফেলের কথা বলেছেন, এটা আবার বললে খণ্ডিত কথা হবে। তারপরে আমাকে কিছু কিছু সাংবাদিকরা পতিত আওয়ামী লীগ সম্বন্ধে জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, রাইট। আপনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতি নিতে, তাহলে আপনি মনে করছেন যে এইটা একটা, আমি সেখানে বলেছিলাম যে আওয়ামী লীগ তো অনেক একটা বড় দল এবং তাদের তো মোটামুটি ইতিহাস তো আমরা সবাই জানি, কম বেশি আমরা সবাই জানি। আর তাছাড়া যারা এই ধরনের মিসম্যানেজমেন্ট করেছে সরকারের এবং একটা যে অবস্থাতে দেশকে নিয়ে গেছে, যে অন্যায়গুলো তারা করেছে, সেই অন্যায়ের সাথে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত। এবং সবাই যে অন্যায় করেছে তেমন না, কাজেই একটা দল এরকম ভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে বা সেটা তো সম্ভব না। সো আর যারা বিদেশে চলে গেছেন তারা বিদেশে বসে চক্রান্ত না করে তারা দেশে ফিরে এসে জনগণের ফেস করে প্রমাণ করুন যে আপনারা সবাই অন্যায় করেন নাই। মানে এই ধরনের কোনো একটা, এখন তো আমার ঠিক এই ধরনের একটা কথা বলেছিলাম, এই ধরনের আমি কথা বলেছিলাম, কিন্তু আমি এটা বলি নাই যে আওয়ামী লীগকে ফিরে আনা। যারা অন্যায় করেছে তারা দেশের বাইরে না থেকে আপনারা জনগণকে ফেস করুন, ফেস দেন, প্রমাণ করুন যে আপনারা অন্যায় করেন নাই। আর এই জনগণ বিচার করবে, যে যাদের বিচার হবে তাদের বিচার হবে। হ্যাঁ, তো ওইটা তো তখন আমি বলেছিলাম যে সবাইকে তো পানিশমেন্ট দেওয়া যাবে না। যারা অন্যায় করেছে দে হ্যাভ টু অ্যাকাউন্ট ফর ইট, দে হ্যাভ টু কাম ব্যাক অ্যান্ড টেল দ্যাট আমি কোনো অন্যায় করিনি, প্রমাণ করো। হ্যাঁ, এগুলি তো নেতৃত্ব, এটাই তো নেতৃত্ব। আপনি বিদেশের আরেকটি দেশের মধ্যে থেকে সেখান থেকে আপনি হুঙ্কার দেবেন আমি আজকে আসছি, কালকে আসছি, পরশু আসছি, ইউ ফেস ইট। এদেশে কি ফেস করেননি? এদেশে তো প্রমাণও আছে। এখন আমি বললে হয়তো মনে করবেন অন্যরকম, কিন্তু আমার একদম মনে আছে আপনার এই কথাটার মধ্যে। আমি তো শেষ করি। আমাদের এই যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, উনি কি ফেস করেন নাই? উনি তো ফেস করেছেন, উনি তো কোনো দেশে চলে যেতে পারতেন। তো আরো আমি অনেক এক্সাম্পল দিতে পারি। আমি সেই কথাটা বলেছি, আমি এবং সেটাকেই নিয়েই কিছু সংখ্যক পলিটিক্যাল, কিছু নন পলিটিক্যাল লোক যেতেন। আমি তো পরে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, আমি যখন এদের সিএমএইচ এ দেখা করতে গেলাম, দে অল টু হেল্প মাই হ্যান্ড এন্ড বলছে স্যার আমরা ভুল করেছিলাম, আমরা বুঝতে পারিনি বিষয়টা। আপনি হাসনাতকে এখনো জিজ্ঞেস করেন, ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড পারসন, ও বলবে আমরা বুঝতে পারিনি। আমার সাথে বহুবার আলোচনা হয়েছে, আমরা ভুল করেছি। এখন আপনি এটা মানে আমার মনে হয় জনাব হাসনাত আব্দুল্লাহ এবং জনাব সার্জিস আলমও হয়তো এটি শুনে থাকবেন, আপনি প্রকাশ্যেই বলছেন যে তারা আপনার কাছে স্বীকার করেছেন যে এটি তারা ভুল করেছেন। কিন্তু আমি কিন্তু যখন আপনি এই কথা বলছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করে নাই তারা বাংলাদেশে আইন ফেস করুক এবং তারা এটা দেখুক, এবং আপনি এখন যেটা বললেন এটার মধ্যে কিন্তু আমি কোনো ধরনের মানে
আমি বুঝলাম না, মানে আমি কোনো ধরনের যেটাকে তারা ইল ইন্টেনশন হিসেবে বলতেছিল সেটা আমি ওই সময় দেখি না, এখনো দেখতেছি না। কিন্তু যারা দেখলো তারা কেন দেখলো বলে আপনার কাছে মনে হয়? মানে কেন, মানে মানে আপনার বিরুদ্ধেই কেন? আপনি কি তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন? আপনি কি তাদের মানে আপনাকে কেন এটা করা হলো? মানে আপনি কি ইলেকশন করবেন এরকম একটা ভাব? আমি না 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 না, ইলেকশন করলে আমি তো ধরেন বহু আগে করতে পারতাম, রাইট, আপনি জানেন এটা ভালো করে। রাইট। হ্যাঁ, হ্যাঁ, অফার আমার কাছে ছিল, বাট আই ডিড, দ্যাট ইজ নট দি ইস্যু। আমি ইলেকশন না করেও তো ইউ ক্যান সার্ভ দ্য কান্ট্রি অ্যাজ মেনি অফ আস হ্যাভ বিন ডুইং, তাই না? তো আমার কথা হলো যে আমি বাংলাদেশ, আমি বাংলাদেশি, বাংলাদেশ আছে বলে আমি এখানে আসছি, যেখানে আমি এখন বসে আছি, আমার পরিচিতি যেটাই বলেন। হ্যাঁ, তো বাংলাদেশ না হলেও তো আমার তো এই পরিচিতি, আপনি আপনার সাথে আমার দেখাও হতো না, আলাপ হতো না, কখনো আলোচনা হতো না। হাওয়ার যেটা আমি বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে কেন তারা আমার উপরে রাগান্বিত হলো, অথবা আমার পোর্টফোলিও তো অনেকের কাছে পছন্দ হয়নি, কারণ আমি মাঝে মধ্যে একটু আনকম্প্রোমাইজ অ্যাটিটিউডে থাকি। আমি কিন্তু ডক্টর সাখাওয়াতকে শুনতে পাচ্ছি না, কোনো কারণে কি ওনার যোগাযোগটা বিচ্ছিন্ন হয়েছে? ডক্টর সাখাওয়াত হোসেন, আপনার বোধহয় মানে আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি আবার একটু লগ আউট করে বোধহয় লগ ইন করতে হবে। আমাদের যে প্রডিউসার আছেন তিনি হয়তো আপনাকে সাহায্য করবেন। আমি এর মধ্যে একটু সেরে নেই, আপনি এটা একটু মানে ফিরে আসেন। আমি তো শুনতে পাচ্ছি এখন। আপনি কি হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। জি, আপনি ধরুন। জি, কন্টিনিউ করুন। আমি যে কথা বললাম যে আপনি তো আমাকে অনেকদিন থেকে চিনেন, আজকে নতুন না, অনেক বছর, হ্যাঁ, প্রায় 12-14 বছর হয়েছে। আমি আমি বলবো 2001 সাল থেকে, তাহলে 25 বছর। ওকে, 2001 সাল থেকে আপনি, আপনার সাথে মোটামুটি আমনে সামনে আছে বহুবার। জি। তো আমি তো আপনার চোখে কি আমি কেউ চেঞ্জ হয়েছে বলে মনে করেন? না, একেবারেই না। না, কিন্তু কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি হাসনাত এবং সার্জিস সাহেব আপনাকে বলেছেন যে ওইটা ওনারা বুঝতে পারেন নাই। ফেয়ার এনাফ, ওনারা তরুণ, ওনারা বাইরে থেকে অনেক কিছু বুঝতে না পারতে পারেন, আমি এতে উনাদের দোষ দেখি না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসও কি ভুল বুঝেছিলেন বা কেউ তাকে ভুল বুঝিয়েছিলেন? কারণ উনি তো ব্যাপারটা সামনে আনলেন। না না, সেটা হতে পারে, কারণ কিছু প্রসেশন হয়েছিল, পলিটিক্যাল পার্টির কয়েকজন করেছিল, বাট হয়তো উনি একটা চাপে আসছিলেন বা ওনাকে কেউ কিছু বলেছিল, আই ডোন্ট নো, আই হ্যাভ নো। উনি আমাকে কোনোদিন বলেননি যে উনি কারোর কথায় নাকি এটা কিছু বলেন নাই, তো আমিও জিজ্ঞেস করিনি কখনো। কারণ আমি কি লক্ষ্য করছিলাম সেটা আমি আপনাকে বলি। অনেকেই বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার 2009 সালে যখন ক্ষমতা আসলো, আপনি তখন নির্বাচন কমিশনে ছিলেন, এবং নির্বাচন কমিশনার হিসাবে আপনি এবং প্রধান নির্বাচন কমিশনার দুইজনের নাকি অনেক ইচ্ছা ছিল বিএনপিকে বাদ করে দেওয়ার জন্য। সেজন্য আপনারা ধানের শীষ বিএনপির বিদ্রোহী পার্টিদের তুলে দিতে চেয়েছিলেন, সেজন্য আপনারা আওয়ামী লীগের সাথে একটু ক্লোজ। আবার আপনার বিরুদ্ধে অভিযোগের মানে আমি দর্শকদের মতামত থেকে পড়ে শোনাই, তাহলে আপনি বুঝবেন যে সাইফুল ইসলাম শাহীন তিনি বলছেন যে তিনি মানে আপনার কথা নির্বাচনের আগে হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদকে কিভাবে ফেরি দিয়েছেন, যার কারণে আব্দুল হান্নান স্থানীয় নির্বাচন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন, দয়া করে এই প্রশ্নটি করবেন। আপনার বিরুদ্ধে কিন্তু এই যে ছাত্রদের বা বৈষম্য বিরোধী ছাত্র হয়ে নাগরিক পার্টি, তারপরে এটা জাতীয় নাগরিক দল যেটা এনসিপি, সেইটাকে সমর্থন করার অভিযোগ আছে। মানে সব পক্ষই আপনার বিরুদ্ধে এক ধরনের অভিযোগ করছেন যে আপনি আসলে দেশে কত 18 কোটি লোক আছে, 18 কোটি লোকের 18 কোটি ওপিনিয়ন হতে পারে। লেটেস্ট যেটা বললেন, হ্যাঁ, আমিও প্রথম প্রসঙ্গে যেতে চাই না, কারণ অনেকে এম্বারেস হবেন, এখন অনেকেই এম্বারেস হবেন, এটা আমরা করিনি বা করার চেষ্টাও করিনি। আমি আই এম দ্য লাস্ট পার্সন। হ্যাঁ, সেটা আপনি পরে আমার, এখন আমি যদি নাম নেই কারা বেশি প্রেশারাইজ থেকে কিভাবে করিয়ে এনেছে, এটা এম্বারাসিং, খুবই এম্বারাসিং হবে, কারণ এখন অনেকে অনেক উচ্চ পদে আছে। এটা কি 2007-এর নির্বাচনটার কথা বলছেন স্যার?
যে কথাটা আপনি বললেন যে আহ, না, ওই হান্নান মাসুদের ফেরির কথা বলছেন। আচ্ছা, আমি হান্নান মাসুদের ফেরির কথা বলি। হান্নান মাসুদের ফেরির কথা, জি। না, আমি আগেরটা বললাম আর কি, এখন জি। আমি ওই সঙ্গে যেতে হান্নান মাসুদের ফেরির কথা হলো, এই ফেরিটা আমি যখন উপকূলে, অনেকেই জানেন না যে প্রায় 30, 40, 50 বছর উপকূলের কতগুলো এলাকাতে কোনো ফেরি দেওয়া হয় নাই। হুম। কারণ সেখানে যারা প্রভাবশালী ছিল তাদের ব্যবসা ছিল স্পিড বোট ব্যবসা। আচ্ছা। এবং সেটা আমি দক্ষিণ থেকে শুরু করি, কুতুবদিয়া, হাতিয়া, মহেশখালী, সন্দ্বীপ। এখানে যারা প্রশ্ন করেছে তাদের যদি সেই এলাকার লোক হয়, তাদের জিজ্ঞেস করেন যে শেষ ফেরি তারা কবে চড়েছিল এর আগে। হুম। এই কুতুবদিয়া হলো লাস্ট, হ্যাঁ কুতুবদিয়া থার্ড লাস্ট। প্রথমে আমি গেলাম মহেশখালীতে। মহেশখালীতে ফেরি দেওয়া হলো, ফেরি ছিল, ফেরি দেওয়া হলো। কারণ মহেশখালীর লোকজন বেশি, আহ এটা এটা পিছনে মহেশখালীর লোকজন যেমন ছিল, হুম। মহেশখালীর একজন আপনার আমার খুব ক্লোজ ছিলেন, প্রফেসর সাহেব। জি। উনি 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 আমাকে ধরে, আমি নাম নাই বললাম, হুম। উনি আমাকে খুব প্রেস করে প্রথম থেকে। তা আমি মহেশখালীতে নিজে গিয়ে নিজে দেখলাম যে হ্যাঁ একটা ফেরি দরকার, ফেরি দিলাম। তারপরে সন্দ্বীপটা তো একেবারে আইসোলেটেড ছিল। সন্দ্বীপ আপনি জানেন সবচেয়ে বড়, ওয়ান অফ দি বিগেস্ট ইয়ে, হুম। আর উপকূলীয় এলাকা। সন্দ্বীপে দেওয়া হলো। তারপরে আমার কাছে থার্ডে ছিল আপনার এই হাতিয়া। হুম। হাতিয়াতে ফেরি ছিল না, হাতিয়াতে স্পিড বোটে যেত, আর একটা সি ট্রাক ছিল, এক থেকে দুটো সি ট্রাক। হাতিয়ার লোকজন দ্বীপবাসী বলে একটা অর্গানাইজেশন আছে, হুম। তারা আমার কাছে যখন আসলো তখন আমি বললাম, দেখেন হাতিয়াতে ফেরি দিতে হলে আপনাদের রেডিমেড রাস্তাঘাট নেই হুম। ফেরির জন্য, ফেরিতে গাড়ি নামাবেন, সেই গাড়ি নামাবার অবস্থা আপনার চেয়ারম্যান ঘাটে নেই। চেয়ারম্যান ঘাট মানে নোয়াখালী পরশু। হুম। সেখানে এটাকে তৈরি করতে হবে, এবং এটাকে তৈরি করতে একটা বাজেটের দরকার হবে। এবং এটা এখন রেকর্ডে আছে, ফাইন্যান্স মিনিস্ট্রিতে বহুবার চিঠি লিখে থেকে আমরা 30 কোটি টাকা চেয়েছিলাম। সেই 30 কোটি টাকা আলটিমেটলি বোধহয় ফাইন্যান্স সেক্রেটারি, এখনো একই ফাইন্যান্স সেক্রেটারি আছেন, খায়রুজ্জামান সাহেব, আমাকে বললেন যে স্যার অলরেডি স্যাংশন দিয়ে দিচ্ছি, কিন্তু টাকাটা এখন পাবে না। এখন বিআইডব্লিউটিএ কে বলেন যে তারা তাদের বাজেট থেকে যেন রাস্তাটা তৈরি করে। ওই রাস্তাটার মধ্যে এখনো কমপ্লিট পাকা হয়নি। এটা করা, এবং আমার হাতে কোনো ফেরি ছিল না। ফেরি, নতুন ফেরি শিপইয়ার্ড থেকে পাওয়ার কথা, একটা আনন্দ, একটা থ্রি অ্যাঙ্গেল থেকে আমার ফেরি পাওয়ার কথা। এদের টাকা পয়সা দেওয়া হয় নাই, এটা নিয়ে অনেক একটু করে টাকা পয়সা দিয়ে আমি ফেরি যখন পেলাম, তখন ইট ওয়াজ অলমোস্ট আমাদের টেনিও প্রায় শেষ শেষ অবস্থা। হ্যাঁ, তো রাস্তা টেম্পোরারি তৈরি করে তাড়াতাড়ি করে আমি বললাম, ভাই টেনিওর থাকতে থাকতে দিতে চাই। হান্নান মাসুদ কয়েকবার আমাকে ফোন করেছে, আমার সাথে একবার দেখাও করেছে, হাতিয়ার অন্যান্য লোকজন দেখা করেছে। হাতিয়াতে গিয়ে আমি হাতিয়া বন্দর ঘোষণা করেছি, সেখানে বলেছি যে ফেরি কামিং। তো এটা একটা কাকতালীয় ব্যাপার, যে ফেরিটা দিতে দিতে 30 জানুয়ারি আমি যেতে পারলাম না, আমার সচিব গিয়েছিলেন। সেখানে বোধহয় যদি নষ্ট না করে থাকে, এখন আমার নাম ফলক লাগানো আছে, এখনো নাম ফলক লাগানো আছে। হ্যাঁ, এখন এখন শোনেন, আমাদের দেশে যারা পলিটিক্স করে, যারা স্মার্ট পলিটিশিয়ান, তারা কিন্তু সবকিছু কৃতিত্ব নেয়। আমি আপনাকে একটা কথা প্রসঙ্গে কথা বলি। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এখন তো আমরা শুনি সবই খারাপ কাজ হয়েছে, কি ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিকভাবে দেশটা যেই অবস্থা চলে গেছিল সেখান থেকে টেনে উঠায়নি। আজকে যে সরকার যে বাজেটটা দিল, সেখানে অনেক সংস্কারের কথা বলা হলো, ব্যাংক সংস্কার ইত্যাদি ইত্যাদি। তো কেউ কোনো ক্রেডিট দেয় যে পলিটিক্স করতে গেলে আপনি বলবেন যে এটা খালেদ মহিউদ্দিন করছে, এই জন্য আমরা পেয়েছি। আপনাদেরকে আমরা অনেক ক্রেডিট দিতে চাই, সেই ক্রেডিটটার প্রসঙ্গে আসছি। তো এর মধ্যে একটু দর্শকদের, না আমি আপনাকে কথাটা বললাম, যে নিয়ে এই প্রশ্নটা করেছেন তার মনে হয়তো এই প্রশ্নটা দেখতে পারে, কিন্তু কেউ যদি অ্যাডভান্টেজ নেয় এটা, হ্যাঁ, কেউ যদি অ্যাডভান্টেজ নেয়, তাহলে আমি বলবো যে উনি একটু
খাতাপত্র তার দেখে মানে দেখেন যে তার কবে মানে থেকে প্রশ্নটা কেন, তার একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন হ্যাঁ। আছে যে বিএনপি মনোনীত প্রার্থী যিনি আছেন মাহমুদুর রহমান শামীম, তিনিও ফেরি আনতে চেয়েছিলেন কিন্তু ফেরি আনতে পারেন নাই। আপনি এটা নিয়ে লম্বা করতেও পারেন, মানে ফেরি তো দেয়া হয়েছে, এখন এটা হান্নান মাসুদের ক্রেডিটের লাইনে গেছে না মাহমুদুর রহমান শামীমের ক্রেডিট লাইনে গেছে, সেইটা হচ্ছে আর কি একটা প্রশ্ন। আচ্ছা, আমি কয়েকটা ছবি আমার কাছে ছিল, দেখাতে পারতাম হ্যাঁ। যে ওখানকার কিছু প্রমিনেন্ট লোকজন যারা বুয়েটে চাকরি করছে, কয়েকজন টিচার আমার কাছে এসেছিলেন এবং ওনাদেরকে আমি একই কথা বলেছি। আমার কাছে অ্যাপ্লিকেশন, আমি বলি, ভাই আমি এটা ইট ইজ আন্ডার কনসিডারেশন, বাট দিস আর দ্য প্রবলেম। আপনি রাস্তা না হয় আমি ফেরি দিলাম, গাড়ি উঠবে ওখানে কোত্থেকে? মানে যে রাস্তাতে দিয়ে গাড়িটা তো নামতে হবে। রাইট রাইট। তো এখন আমরা এখন এখন আমি কাঁচা কাঁচা রাস্তায় ফেরি দিয়ে বললাম এখন তুমি ট্রাক নামাও, লোডেড ট্রাক পানির মধ্যে যখন পড়বে তখন ওইটা হয়তো ওনারা হয়তো ভাবছে যে কান টানলে মাথা আসে, ফেরি হইলে রাস্তাও হয়ে যাবে, রাস্তা হইলে। রাস্তাটা এখনো আমি জানি না এখনো রাস্তা পাকা হয়েছে কিনা, না তবে আমি বলতে পারবো। আমি 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 আসলে একটু ইয়াতে আসতে চাই আরেকটা। আমি 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 লাস্টলি কথা বলি যে ওনাদেরকে আমি অনুরোধ করব যে এই কয়েকদিন আগে আমাকে একজনে একটা মেসেজ পাঠিয়েছে যে আমার মাই মাদার ডাইড বিকজ শি কুড নট, ওনাকে স্পিড বোটে নিয়ে যেতে পারিনি রাতে অন্ধকারে, মানে ঢেউয়ের জন্য। আজকে এখন আমার বৃদ্ধ বাবা নোয়াখালী থেকে সরাসরি ফেরিতে চলে আসে। তো ফেরিটা তো একজনের জন্য দেওয়া হয়নি, দেওয়া হয়েছিল পলিটিক্স করার জন্য না না, দেওয়া হয়নি। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। যাই হোক, আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে একজন দর্শকের একটু পড়ি। হাবিব প্রধানিয়া, ওনার নাম খালেদ মহিউদ্দিন ভাই, আপনি বিএনপি নেতাদেরকে কেন টক শোতে আইনা মানে প্রশ্ন করেন না, না কি করেন না, বা দর্শনের কথা বলেন না, সেটা একটা বললো। আমি জাস্ট একটা খালি একটু ছোট করে বলি যে গত 2 মাসের কম সময় থেকে যদি আমি ধরি যে আমাদের অনুষ্ঠানে এই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব রবিউল, এই সংস্কৃতিমন্ত্রী জনাব নিতাই রায়চৌধুরী, আজিজুল বাড়ি হেলাল যিনি বিএনপির একজন নেতা, তারপরে হচ্ছে নরসিংদী আরেকজন সংসদ সদস্য যিনি মুন্সিগঞ্জ জেলার সংসদ সদস্য, বিএনপি থেকে নির্বাচিত মুন্সিগঞ্জ জেলার সংসদ সদস্য। আমি দেখতে পাচ্ছি এইখানে বিএনপির আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে হুম্মাম কাদের চৌধুরী, আমি দেখতে পাচ্ছি নীলুফার মনি, আমি দেখতে পাচ্ছি পানি সম্পদ মন্ত্রী। মানে আই ক্যান গো অন অ্যান্ড অন অ্যান্ড অন। মানে কেন মনে হলো যে বিএনপির লোকদেরকে আমি আইনা প্রশ্ন করি না, এটা আমি জানি না, কিন্তু আমি এখন আপনাকে এই প্রশ্নটা অনেকের মনে আছে সেটা একটু করতে চাই। কিচেন ক্যাবিনেট, এখন কিচেন ক্যাবিনেট পৃথিবীর সব দেশেরই একটি বাস্তবতা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারেও হয়তো কেউ কেউ ছিলেন যাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বেশি কথা হতো। এখন আমরা আপনার কাছে একটু জানতেই চাই আপনি সেই কিচেন ক্যাবিনেট বা ওই অল্প কয়জনের মধ্যে ছিলেন কিনা, যদি না থাকেন অন্যরা কে ছিল, মানে এটা বলতে কি মানে মানে কোনো যদি সমস্যা না থাকে তাহলে আমরা একটু ইতিহাসের খাতিরে আপনার কাছ থেকে এটা একটু শুনতেও চাই যে কারা কিচেন ক্যাবিনেটের সদস্য। আমি পরবর্তী পর্যায়ে যে সমস্ত মন্ত্রণালয়ে ছিলাম, শেষের দিকে আমি 2টা মন্ত্রণালয়ে ছিলাম। একটা ছিল লেবার মিনিস্ট্রি। লেবার মিনিস্ট্রিতে কি সমস্যা ছিল সেটা আমি এখন লিখতে গেলে একটা বই লিখতে পারবো। অবশ্যই বই লেখা উচিত আপনার। এবং সেই আইএলও যেভাবে আমাদেরকে চেপে ধরেছিল আর্টিকেল 26-এ, সেখান থেকে কিভাবে উত্তরণ হলো, এটা হয়তো কেউ কেউ ক্রেডিট দিবেন, কেউ কেউ ক্রেডিট দিবেন না। তারপরে ছিল আপনার এই যে টোবাকো নিয়ে, টোবাকোর যে ওয়ার্কাররা ছিলেন 17 বছর তারা পার্মানেন্ট চাকরি করতে পারেন নাই, টোবাকো করাই নাই। তো এই প্রবলেম গুলো আমাকে রিজলভ করতে হয়েছে রিফর্মিং দ্য ল, টিসিসি মিটিং, ট্রাইপার্ট্রিয়েট মিটিং করে কমিটি করে সেখানে আমাকে 1টা বছর কষ্ট করতে হয়েছে। ঘন্টার পর ঘন্টা আমি প্রিজাইড করেছি অন দিস ট্রাইপার্ট্রিয়েট কমিটি মিটিং। আর আর যেটা আমি বললাম যে নৌ মন্ত্রণালয়ের, আমি নৌ মন্ত্রণালয়ের বই আমার কাছে আছে, যে এই যে বললাম আপনাকে, এই যে উপকূলীয় অঞ্চল ছাড়াও দুর্গম এলাকায় যেখানে কোনো উন্নতি হয়নি, যোগাযোগ ব্যবস্থা ছিল না, যেগুলো আপনার নদী ফেড, সেখানে আমি পিআইডব্লিউটি আমাকে সহায়তা করে পন্টুন লাগিয়ে দিয়েছি। 13টি নিউ ল্যান্ডিং স্টেশন হচ্ছে, এইগুলো নিয়ে দেন দরবার করতে হচ্ছে, জায়গা পাওয়া যায় না, জায়গা নিতে হচ্ছে। সো আমি মোটামুটি আমি এই কাজেই ব্যস্ত ছিলাম, এবং ওই এলাকার লোকজন জানে যে কতখানি কাজ হয়েছে, যেটা 30, 40, 50 বছর, 70 বছরও হয়।
তো এই আপনি চরগুলোকে, এই বিচ্ছিন্ন চরগুলোকে যোগাযোগ করে স্থাপন করে দেওয়া। কাজেই আমি আমার এই দুই মন্ত্রণালয় তেমন, আমি যদি বলি যে প্রায়োরিটির দিক থেকে খুব হাই প্রায়োরিটির মন্ত্রণালয়ের এখনো অবদান নেই, হাই প্রায়োরিটি হওয়া উচিত। তো কাজে আমি এই ধরনের ডিসিশন মেকিং বা নীতিগত সিদ্ধান্তের জায়গায় আমার মন্ত্রণালয়গুলো ছাড়া অন্য কোনো মন্ত্রণালয় নিয়ে আলোচনা আমি কখনো ছিলাম না, থাকিনি। ওকে। হ্যাঁ, আর আপনি যেটা বলেছেন, এটা কিচেন ক্যাবিনেট এমন কোনো নতুন সাবজেক্ট তৈরি হয়ে আসেনি। হ্যাঁ, এটা আমি ইতিহাস যেতে চাই না, কোথা থেকে আসছে কোথা থেকে না আসছে। প্রত্যেক সরকারের সময়ে এখন 50 জন মন্ত্রী নিয়ে, 40 জন মন্ত্রী নিয়ে তো একটা প্রধানমন্ত্রী সব দিন ডিসিশন হতে পারে না। কাজেই একটা তো সলা প্রমোশন যে এখন উপদেষ্টারা আছেন, আপনি কি মনে করেন যে সব মন্ত্রীকে ডেকে প্রধানমন্ত্রী কথা বলেন না? ওনার উপদেষ্টারা আছে, তারাও তাদের সাথে কথা বলেন, তারপরে এটা হয়তো ক্যাবিনেটে আসে, ক্যাবিনেটে আলোচনা হয়, সেখানে হয়তো কোনো মতামত থাকলে সেই মতামত থাকে, না থাকলে থাকে না। তো কিচেন ক্যাবিনেট এমন একটা কোনো বড় জিনিস না যে একবার আকাশ থেকে পড়লাম যে শুধু ডক্টর ইউনূসের এখানে কিচেন ক্যাবিনেট ছিল বা যদি থেকে থাকে, আর অন্য কোনো জায়গায় ছিল না, নতুন একটা আবিষ্কার। ইট ইজ নট এট অল। এটা সবসময় একটা হ্যান্ডি কিছু লোকজন থাকে যাদের সাথে আলোচনা করা যায়। আসলে তো এই আলোচনা আপনি নিজে, আমি একটু বলি, আপনি নিজে যেহেতু বহুদিন আপনি কলাম লিখেছেন, মানে কতদিন আমি একদম এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ বহুদিন আপনি কলাম লিখেছেন, তো আপনি জানেন যে সংবাদ মাধ্যমে কিন্তু অনেকটা মানে এই ধোঁয়াটা আগুন ছাড়া আসে না। কেন কিচেন ক্যাবিনেটের কথাটা আলাদা করে জানতে হচ্ছে? কারণ বারবার বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের বা ইঞ্জিনিয়ারিং এর লক্ষণ কেউ না কেউ আমাদের সামনে আনতেছে। ভাই, এটা আপনারা পরীক্ষা করে দেখেন, এটা আপনারা বলেন। আজকেও দেখেন, আপনার সঙ্গে কিন্তু আমার কন্টেম্পোরারি অনেকগুলি বিষয় নিয়ে কথা বলার কথা, কিন্তু স্টিল আমি মানে অব্লিগেটেড ফিল করতেছি আপনাকে এগুলি জিজ্ঞেস করার জন্য। এখন আমরা কিচেন ক্যাবিনেটের কথা শুনতেছি কেন? কারণ আমরা দেখতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি আসলে তাদের যে ক্ষমতার ব্যাটনটা তারেক রহমানের কাছে তুলে দিলেন? খলিলুর রহমান সাহেব নিরাপত্তা উপদেষ্টা থেকে মানে পতাকা নিয়েই কেমনে ফেরত আসলেন? কেমনে অ্যাটর্নি জেনারেল এখানে আইনমন্ত্রী হয়? কেমনে প্রেসিডেন্ট থাকা যায়? মানে এগুলি কতগুলি প্রশ্ন কিন্তু মারাত্মক। এখন আমরা সেজন্য জানতে চাই যে মানে ব্যাপারগুলি কি আসলে সব কোইন্সিডেন্স, নাহলে আমার তো এখন প্রশ্ন করতেই হবে যে সেই কিচেন ক্যাবিনেটে ছিলেন কে? আমি জানি যে তৌহিদ হোসেন সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, উনি ছিলেন না, আপনি ছিলেন না, আসিফ নজরুল বলছেন যে উনি ছিলেন না, তো যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বলছে যে তারা ছিল না। তাহলে কি নাহিদ ইসলাম সাহেব ছিলেন, আসিফ মোহাম্মদ সজিব ভুঁইয়া ছিলেন, মাহফুজ আলম সাহেব ছিলেন, আদিলুর রহমান খান সাহেব ছিলেন, সৈয়দ রিজওয়ানা হাসান ছিলেন, ফজল মানে যিনি এই জ্বালানি উপদেষ্টা ছিলেন ফাউজুল কবির খান, উনি ছিলেন। মানে আমাদের তো এখন আর বলতে তো কোনো অসুবিধা নাই, যেহেতু কিচেন ক্যাবিনেট একটা লং স্ট্যান্ডিং প্র্যাকটিস, তাহলে এটা আমাদের বলতে অসুবিধা কি যে উই আর দি পিপল। আমার তো শুনেন, আমি খালেদ, আমি যদি অ্যাকচুয়ালি জানতাম, আমি আন্দাজে আমি নাম যদি আপনাকে বলতে থাকি, উইল ইট বি অল রাইট? হ্যাঁ, আমি জানি না, কিন্তু যেটা আমি বললাম সব জায়গাতেই থাকে, এখানেও হয়তো ছিল, যেখানে কিছু কিছু জায়গা সেটার প্রমাণটা হলো কিছু কিছু জিনিস জানেন। যখন আপনি আমাকে বলেন যে অমুকটা কিভাবে হয়েছিল, হ্যাঁ, অমুকটা নিয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছিল কিনা। ক্যাবিনেটে দুটো জিনিস, ক্যাবিনেটে আলোচনার জন্য যে সমস্ত বিষয়গুলো দেওয়া হয় সেগুলো কিন্তু 2 দিন আগে দেওয়া হয়, মিনিমাম 2 দিন আগে আমরা পেতাম। আমি এখানে বসে এগুলো পড়তাম, পড়ে যেখানে যেখানে আমার খটকা ছিল সেগুলো আমি আন্ডারলাইন করতাম, যেগুলো স্পষ্টীকরণের কথা ছিল সেগুলো স্পষ্টীকরণ করে, যেখানে অবজেকশন ছিল সেখানে অবজেকশন দেওয়া যদি থাকতো আমি দিতাম। হ্যাঁ, এবং আমি একা না, সবাই বাকিরা যার সাবজেক্টের বেশিরভাগ। কিন্তু কিছু কিছু জিনিস যেমন অন দ্য টেবিল আসে, তখন পড়ার মতো সুযোগ থাকে না, তখন বলা হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট, অলরেডি ডান সামথিং। এরকম দুই একটা জায়গায় দুই একটা বিষয় হয়েছে, বাকিগুলো হালকা ফুলকা বিষয় আছে। ধরুন আইন মন্ত্রণালয় যতগুলো সংস্কার করে, অনেকগুলো 133 তারও বেশি আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে সমস্ত বেশিরভাগ পরিবর্তনগুলো এনেছে, তো সেইগুলো তো ধরেন তারা আইন মন্ত্রণালয় আরো কারোর সাথে আলাপ করে হয়তো আগের থেকে
সরকার প্রধানের সাথে আলাপ করে সেটা করা হয়েছে। আর সেগুলো তো ধরেন সবার সাথে কথা আলোচনা হয়নি, সেগুলো কিছুটা ক্যাবিনেটের দেওয়ার জন্য দিয়েছে, কিছুটা হয়তো অন দ্য টেবিল এসছে। তো এইরকম অনেক কিছু জিনিস যখন আসতো তখন আবার মাঝে মধ্যে আমরা সবাই মিলে বলতাম যে না, এটা এখন না, এটা ফেরত নিয়ে যান, এটাকে আবার নিয়ে আসে, বাই দেন লেট আস রিড ইট। তো অনেক ডিসিশন যেটা রেগুলার ধরেন, এটা তো হলো আপনি ক্যাবিনেটের বিষয়, ক্যাবিনেটের বাইরেও তো অনেক ডিসিশন আছে যেগুলো আপনি সবসময় সবাইকে ডেকে হয়তো ডিসিশন নেওয়া যায় না। রাইট। সেখানে আপনি ওই যে অমুকটার প্রসঙ্গে এইটা একটু বলে নেই, বাণিজ্য চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেটা করা হইলো সরকার পরিবর্তনের বা নির্বাচনের 3 দিন আগে, সেটা কি ক্যাবিনেটে আলোচনা হয়েছিল? সেটা আপনাকে বলি, আমি খুব ফ্র্যাঙ্কলি আপনাকে বলি, এটা সম্বন্ধে অন্তত আমি জানতাম না, বাকিদের কথা বলতে পারবো না। ওকে। এই আমি ডক্টর আসিফ নজরুলের শুনলাম যে উনি বলছেন যে আমাকে এখানে রাখা হয়নি। তো আমিও একটু আশ্চর্য হলাম যে আইন মন্ত্রণালয় ছাড়া তো আমি জানি ভেটিং করা ছাড়া তার তো কোনো চুক্তি ভাবে আসে না। কিন্তু উনি বললেন উনি জানতেন না। পররাষ্ট্র মন্ত্রণালয়টা আপনি নিজেই, আপনার এখানে না বিবিসি না কোথায় শুনলাম যে উনি নিজেই বললেন যে তৌহিদ হোসেন সাহেবও বলেছেন যে তাকে এই ব্যাপারে একেবারেই রাখা হয়নি। সেটি আমার আমি বলি আপনাকে, আমি যেটা জানতাম সেটা ছিল যে ওই আপনার মার্কিন শুল্ক নিয়ে, ট্যারিফ নিয়ে যেটা 30% ছিল, সেটা নিয়ে একটা দেন দরবার হচ্ছে। ওয়াশিংটনে গেলেন আমাদের বাণিজ্য উপদেষ্টা, সেখানে আরো বাণিজ্য সেক্রেটারি আরো বেশ কিছু জনকে নিয়ে গেলেন, সেখানে একটা দেন দরবার আলোচনা হয়েছে। সেখান থেকে শুনলাম যে ওটা কমিয়ে 20% নিয়ে এসছে, ইফ আই এম নট রং, ঠিক মনে নেই, 20 বা 21, 22 এরকম। তো সেটা নিয়ে বেশ অনেকেই বললো যে গুড নেগোসিয়েশন হয়েছে, ভালো। আমরা সবাই বাণিজ্য উপদেষ্টাকে কংগ্রেচুলেশন জানালাম যে কাজে এই চুক্তির কথা কিন্তু তখনও আসেনি। ওকে। চুক্তিটা আপনি যেটা বললেন যে 3 দিন আগে বা 4 দিন আগে, 3 দিন আগে, এটা খলিল সাহেব, ডক্টর খলিল, সাথে বাণিজ্য উপদেষ্টাও ছিলেন, ডক্টর খলিলই এটাকে উত্থাপন করলেন। তখন এটা ওই যে বললাম যে অন দ্য টেবিল আমাদেরকে দেওয়া হলো। কাজে আমাদের পক্ষে পড়ে পেজ উল্টানো ছাড়া কোনো কিছু, পড়ে দেখলাম। আমার একটা জায়গায় একটা কোয়েরি ছিল, আর প্লাস ম্যাডাম ফরিদা খানমের কিছু কোয়েরি ছিল অন দি ফরিদা আক্তার, হ্যাঁ, ইম্পোর্ট অফ আমার মনে কিছু আইটেম, হ্যাঁ, ওগুলো নিয়ে উনি কিছু প্রশ্ন করলেন। আর আমি মোটামুটি একটা প্রশ্ন করলাম, সেখানে একটা উত্তর দিয়ে বললো যে এটা তো হয়ে গেছে, হ্যাঁ, এবং বললো যে আমাদের যদি পছন্দ না হয় তাহলে উইদিন 60 days উই ক্যান নেগেট ইট, বাতিল করতে পারবো। এবং যখন এই প্রশ্নটা উঠলো যে নির্বাচিত সরকার আসছে, বললো এটা তো তারাই পাস করবে, আর তো আমাদের পাস করার কোনো কারণ নেই, মানে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, এটা পার্লামেন্টে গিয়ে পাস হবে, সামথিং লাইক দ্যাট। অবভিয়াসলি পার্লামেন্টে এটা আলোচনা পাস হতে এইটা করে এখানে শেষ হয়ে গেল মানে হ্যাঁ, ডান হয়ে গেছে, নেক্সট গভর্নমেন্ট এসে দেখবে কি করা যায়। তো এইখানে এখন এইটার মধ্যে অনেক কিছু, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, অন্তত আমি পড়তে পারিনি, কারণ বেশ শুধু পড়লে তো হবে না, পড়ে বুঝার বিষয় ছিল। তো সেটা হয়তো সম্ভব হয়নি আমাদের পক্ষে। বাকিরা যারা সংশ্লিষ্ট ছিলেন, খলিল সাহেব ছিলেন, তিনি ইন ডিটেইলে কাজ করেছেন। এখানে একটু ছোট প্রশ্ন করি, মানে 9 তারিখে খলিল সাহেব এবং বশির সাহেব বাণিজ্য উপদেষ্টা তারা এটা সাইন করলেন এবং বললেন এইটা পরবর্তী সরকারই আইসা করবে, আমরা শুধু সাইনটা করে গেলাম। মানে চুক্তি এরকম করে সাইন করে নাকি কেউ? মানে আমি সাইন করলাম, পরবর্তী সরকার আইসা এটা সংসদে আলোচনা করে এটা পালন করবে, মানে এটা না, ও যেটা শোনেন, যেটা আমাদেরকে বলা হয়েছে, যেটা আমি শুনেছি আমার কানে, যে এটা 60 দিনের মধ্যে এটাকে কি বলে, এটাকে রেটিফাই করতে হবে। হ্যাঁ, 60 দিনের মধ্যে যদি আপনি রেটিফাই করতে না চান, আপনি এটা বাতিল করতে পারবেন, অথবা
সংশোধনী চাইলে সংশোধনী করতে পারবেন। এইটুকু আমি যতটুকু শুনেছি সেটুকু আপনাকে বললাম, রেটিফাই অথবা সংশোধনী। ওকে, এটা 60 দিনের মধ্যে এটা করা যাবে, এটা 60 দিনের মধ্যে করা যাবে। হ্যাঁ, 60 দিনের মধ্যে করা যাবে। তো কাজেই সেই প্রসঙ্গে বললাম যে 60 দিনের মধ্যে তো আমরা থাকছি না। আমি যদি মানে ওই একজন আমি বলি আপনাকে, এরপরে ইভেন স্বয়ং খলিল সাহেব নিজেই তো বললেন যে দুই বড় পার্টির সাথে আলোচনা করে এটা করা হয়েছে। নিশ্চয়ই, তাহলে তো আর নিশ্চয়ই দুই পার্টির সাথে আলোচনা করেই করছে, কারণ বিএনপি তো এটা নিয়ে বলে নাই যে খলিল সাহেব আমাদের সাথে আলোচনা করে নাই। বিএনপি তো খলিল সাহেব এত সুন্দর একটা চুক্তি করছে, বিএনপি তো খলিল সাহেবকে পুরস্কার দিছে আবার মন্ত্রিত্ব দিয়ে। সেটা আমি চাই না, এটা তো ওটা আমি ওই জাজমেন্টে আমি যাব না। বিএনপিও করেনি, ইভেন অপোজিশনে যে জামাত ইসলামী, এনসিপি, কেউই তো কথা বলেনি, না কেউই কথা বলে নাই, সবাই এটা পক্ষে আছে যে চুক্তি ভালো হয়েছে। তো কিন্তু আপনাদের মানে ওই ক্যাবিনেটে এটা কিভাবে উত্থাপিত হয়েছে এটা একটু আমাদের জানার কৌতূহল ছিল, এটা আপনি মোটামুটি বলেছেন। আরেকটা জিনিস, আরেকটা প্রসঙ্গ নিয়ে অনেক কথা হচ্ছে, সেটা হচ্ছে টিকার ব্যবস্থাপনা। এখন টিকার ব্যবস্থাপনা নিয়ে কোনো কিছু বলতে গেলে আমি জানি না যে কেন এই কথা বলা হয় যে 9 মাসের কম বয়সী শিশুরা তো টিকা আক্রান্ত হয়েছে, হামের টিকা দেয় হচ্ছে 9 মাসে। কারণ টিকা ব্যবস্থাপনা বা হার্ড ইমিউনিটি একটা অন্য জিনিস, মানে এইটার টিকা ব্যবস্থাপনাটা একটা চালায়া যাইতে হয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যে কোনো পরিবর্তন আনা হচ্ছে, অর্থাৎ কার থেকে টিকা কেনা হবে বা কিভাবে এই প্রচারগুলি চালানো হবে, কিভাবে ক্যাম্পেইনগুলি করানো হবে, এটার মধ্যে স্পষ্ট পরিবর্তন এসেছে। এটা কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের সময়, নাকি আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন? না, এটা যতদূর আমার মনে আছে, this point was never raised. This point was not in the cabinet, ক্যাবিনেটে। কারণ আমি মনে করি এখন যেটা মানে এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা স্বয়ংক্রিয় ব্যবস্থা। এখন তারা যে পরিবর্তনটা করেছে, ইউনিসেফের মাধ্যমে কিনবে না টেন্ডারের ওটিএম করবে, সেটা সিদ্ধান্ত তো স্বাস্থ্য মন্ত্রণালয় তো নিয়েছে, বা তারা এটা ক্যাবিনেটে আসছে বলে আমার মনে পড়ে না। এটা নিয়ে আমি নিজেই তো আশ্চর্য গেলাম যে এটা তো একটা চলমান প্রক্রিয়া ছিল, চলমান প্রক্রিয়া যেটা লাগবে। এখন যেগুলো পেপারে পড়ছি সেখান থেকে আমি যা পড়ছি তাই পড়ছি, কিন্তু ডেফিনেটলি এটা নিয়ে খুব আতঙ্কিত হলে এটা ক্যাবিনেটে নিশ্চয়ই আসছে। এখন আমি দেখছি টাকাও দেওয়া হয়েছিল 1000 crore, যেটা সালেউদ্দিন সাহেবের একটা ইসা থেকে দেখলাম, টাকা টুকা সবই দেওয়া হয়েছিল। তাহলে কেন শর্টফল হলো, কেন হলো না? এখন কিছু কিছু পড়ছি যে তারা স্ট্রাইক করেছিল সেই জন্য। তো নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হলে অনেক ওই আইডিয়া হয়তো আসতো যে স্ট্রাইক করেছে কিভাবে করা যায়। এটা নিয়ে আলোচনা হয়েছে বলে আমার মোটেও মনে নেই। আই ডোন্ট থিঙ্ক যে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি প্রায় দুই একটা ছাড়া, যদি আমি দেশে না থাকতাম, 2-1টা ছাড়া আমি ক্যাবিনেট মিটিং সাধারণত আমার বিষয় না থাকলেও আই ইউজড টু অ্যাটেন্ড। মনে পড়ে না যে এই হামের টিকা নিয়ে এবং এটা একটা এত বড় ইস্যু হয়ে যাবে এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে বলে আমার জানা নেই। আলোচনা হলে ডেফিনেটলি মনে থাকতো, কারণ এটা তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আরেকজন দায়িত্বে ছিলেন আপনি, সালাউদ্দিন সাহেবের ডক্টর সাইদুর রহমান, সরি ডক্টর সাইদুর রহমান, ডক্টর সাইদ, আপনার কাছে কি মনে হয় যে স্বাস্থ্য উপদেষ্টার কাছে এই জাতি অন্তত পক্ষে একটা ব্যাখ্যা দাবি করে, অথবা প্রধান উপদেষ্টার কাছ থেকে, সাবেক প্রধান উপদেষ্টার কাছ থেকে, যে ভাই এটা কি করছিলেন আপনারা, যদি ঠিকই করেন সেইটাও বলেন? এইটাও মানে আমাদের নাগরিক হিসেবে এইটা কি আমাদের একটা দাবি করা উচিত না? যে আপনারা যদি ঠিকই করেন। আমি মনে করি ইয়েস, শুধু নাগরিক হিসাবে না, আমরা যারাই ছিলাম ওখানে কালেকটিভ একটা ক্যাবিনেট, আমরা তো সবাইও জানতে চাচ্ছি যে হোয়াট রিয়েলি হ্যাপেন। এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন, তিনি যদি এটা ব্যাখ্যা করে বলেন তাহলে অনেক ধোঁয়াশা কেটে যাবে। আমি বলি আপনাকে, এতগুলো মৃত্যু, এটা তো অ্যাবসলিউটলি আনওয়ারেন্টেড এবং নট অ্যাকসেপ্টেবল। এমনকি 9 মাসের নিচের বাচ্চা মারা গেছে না, 9 মাসের উপরের বাচ্চা মারা গেছে, দ্যাটস নট দি ইস্যু, দ্যাট ইজ নট দি ইস্যু।
ইস্যু হচ্ছে যে অবভিয়াসলি যখনই এরকম একটা শিশুর মৃত্যু হয় তখন মা বাপ ছাড়া বাকিদেরও খুব খারাপ লাগে, কারণ একটা পূর্ণবয়স্ক মানুষ নানান রোগ শোকে মানে হতে পারে, বাট একটা বাচ্চা হতো যাদের আপনার পরিচর্যা করলে হয়তো এরকম ঘটনাগুলো ঘটতো না। এখন 9 মাসের নিচে 9 মাসের উপরে সেগুলো টেকনিক্যাল ব্যাপার, দ্যাটস নট ইস্যু। ইস্যু হচ্ছে যে আমিও মনে করি যে হ্যাঁ একটা ব্যাখ্যা ডেফিনেটলি আসা প্রয়োজন, সেটা উপদেষ্টা, কারণ উপদেষ্টা ঘনিষ্ঠভাবে আছেন, আর প্রধান উপদেষ্টা করলেও কিন্তু উপদেষ্টার থ্রুতেই সেই ব্যাখ্যাটা যেতে হবে হোয়াট দে হ্যাভ ডান। কারণ এমন না যে টাকা পয়সার অভাব ছিল, এমন তো না যে টাকা ছিল না, টাকা পয়সার অভাব ছিল, অনুদান আসেনি, সামথিং লাইক দ্যাট। সো যা আমি এখন পত্রিকা পড়ছি, টাকা পয়সার কোনো অভাব ছিল না, প্রসিজারাল একটা কিছু সমস্যার কথা বলছে। এখন ইউনিসেফ একটা বলছে, আবার আমরা কিছু সাইদুজ্জামান সাহেব কয়েকটা আর্টিকেল লিখলেন, সেখানে কিছু আছে। তো আমি আই এগ্রি উইথ ইউ দ্যাট ওনার এই ব্যাখ্যাটা দেওয়া উচিত, এবং যদি কোনো সমস্যা না থাকে তাহলে এই ব্যাখ্যা না দেওয়ার কোনো কারণ নেই। আমি প্রধান উপদেষ্টার থেকে বেশি মনে করি যিনি সরাসরি দায়িত্বে ছিলেন। যেমন আমি ব্যাখ্যাটা দিলাম যে হান্নান মাসুদ সাহেব জিতেছেন, যদি তিনি এটাকে ক্যাপিটালাইজ করে থাকেন তাহলে তো এটা তো আমার দোষ, রাইট? না মানে আমি অন্তর্বর্তী সরকারে, আপনারা যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে, আমি শুধু নূরজাহান বেগমকে চিনতাম না, মানে যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছেন, তাছাড়া বাকি সবাইকে আমি ব্যক্তিগতভাবে অনেক দিন ধরে চিনি আসলে। মানে আমি নূরজাহান ম্যাডামকেও চিনি, কিন্তু উনার সাথে আমার কোনো পরিচয় নাই। আমি উনারে চিনি, উনি কি কি করছেন সেটা আমি জানি। তো কিন্তু আমার খুবই আফসোস লাগে যে কেন জানি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ খুবই হাইড অ্যান্ড সিক গেমের মধ্যে আসেন, কেন সেটা আমি জানি না। আমি একটা উদাহরণ দিই এবং আপনার কাছে এটা একটা মতামত জানতে চাই। আমি একজন সাবেক উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে ইন্টারভিউ করতেছিলাম। তো তার কাছে আমি জানতে চাইলাম যে আপনি যে ইশাক সাহেবকে মেয়র পদে বসতে দিলেন না, এটা কি আপনার ব্যক্তিগত পার্সোনাল ভেন্ডারটা বা অন্য কোনো কিছু? তখন উনি বললেন যে না, এইটার ক্ষেত্রে এই সিদ্ধান্ত আমারই না, এই সিদ্ধান্ত হচ্ছে ক্যাবিনেটের। আপনি যে ঢাকা উত্তরে এজাজ সাহেবকে প্রশক বসাইলেন, সেইটা কি আপনার পার্সোনাল চয়েস? না, এই সিদ্ধান্ত আমার না, এই সিদ্ধান্ত ক্যাবিনেটের। অথচ এর কয়েকদিন আগে আমি আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুলকে জানতে চেয়েছিলাম যে কেন ইশাক সাহেব মেয়র বসতে পারলেন না, কেন শাহাদাত সাহেব বসেছেন। উনি আমাকে জবাব দিয়েছেন যে এর আগে যিনি এলজিআরডি উপদেষ্টা ছিলেন, অর্থাৎ অ্যাডভোকেট হাসান আরিফ, তিনি বিষয়টা আমলে নেননি, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া আমলে নিয়েছেন। অর্থাৎ এটি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া করেছেন। আপনাদের সরকারের যিনি মুখপাত্র ছিলেন জনাব শফিকুর রহমান, তার কাছে জানতে চেয়েছি এটা কিভাবে হলো, বলছে যে এটা এই জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এটা করেছেন। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কাছে এটা জানার পরে আই ওয়াজ সারপ্রাইজ যে এটার মধ্যে ছিলই না, ক্যাবিনেট সিদ্ধান্ত নিছে, ওর উপরে চাপানো হয়েছে। এইটা কিরকম আমার যদি একটু বলতেন। মানে আমি তো সরি, আমি একটু লম্বাই প্রেক্ষাপট বললাম যে আপনাকে। আপনি প্রেক্ষাপট ঠিকই বলেছেন। আই ডোন্ট রিমেম্বার এই প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছিল বলে, আই ডো নট রিমেম্বার। হ্যাঁ, যেমন আমি বললাম যে আমি কয়েকটাই বাইরে থাকলে হয়তো আমি কয়েকটা অ্যাটেন্ড করতে পারিনি, সেখানে কোনো আলোচনা হয়েছিল কোনো জানি না, বাট আই ডোন্ট থিঙ্ক সো। এটা নিয়ে আমি শুধু শুনলাম যে ইশরাক সাহেব এখানে কয়েকবার অবরোধ করে রেখেছেন, এটা নিয়ে নানান রকমের হইচই হচ্ছে, এবং এলজিআরডি মিনিস্ট্রি ইজ নট গিভিং ক্লিয়ারেন্স। আমি একবার শুধু আসিফ ভুঁইয়াকে জিজ্ঞেস করছিলাম যে তাহলে একটা তো হলো, একটা হওয়ার পরে আরেকটা শাহাদাত হয়েছেন, সিমিলার কেস। আমি খুব একটা ভালো, ওটা আপনি সাইড বাই সাইডে কথা, ওটা প্রসঙ্গ উঠেনি ওইভাবে, ওই হইচই হচ্ছিল দেখে আমি বললাম কথাটা। আমার ঠিক মনে নেই কি উত্তরটা। কিন্তু জনাব ভুঁইয়া আমাকে ক্যাটেগরিক্যালি বলছেন যে এটা উনার সিদ্ধান্তই না, অথচ সরকারের একজন উপদেষ্টা, আমার অনুষ্ঠানে ডক্টর আসিফ নজরুলের কথা আমি বলছি, এবং সরকারের মুখপাত্র শফিকুর রহমান ক্যাটেগরিক্যালি আমাকে বলেছেন। আমি খুবই অবাক হলাম, কারণ জনাব হাসান আরিফ সাহেবকেও আমি 40 বছর ধরে চিনি। মানে যেইটা আইনি বিষয় হাসান আরিফের নজর এড়িয়ে যাবে, সেইটা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বাইর করে ফেলবে, কারণ ওনার বুদ্ধি বেশি। এটা তো হইতেই পারে না। কারণ আমি আপনাকে বলি, যদি আমি বলি ক্যাবিনেটে আসলে পরে কিন্তু এটা নথিগ্রস্ত হয়, আপনি জানেন, নথিভুক্ত হয়। ক্যাবিনেটে আসলে মিনিটস অফ ক্যাবিনেট এটা আসে, হ্যাঁ, এবং ক্যাবিনেট সেক্রেটারি সবসময় এটাকে নোট করেন, এক লাইন হলেও ওটা নোট করেন। আর এগুলো যদি এই ধরনের কোনো কিছু হয় তাহলে আপনারা ক্যাবিনেট সচিবকে জিজ্ঞেস করতে পারেন যে
এটা এরকম কোন নোট ছিল কিনা, আই ডোন্ট রিমেম্বার, ওয়েল আমার মনে নেই। আচ্ছা, আরেকটা অন্য প্রসঙ্গে আসি, দ্রুত এই প্রসঙ্গগুলিতে আমাদের যাওয়া দরকার, যে অনেকগুলি সংস্কারের বিষয়ে আপনারা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সংবিধান সংস্কার ছাড়া বাকি সংস্কারগুলির ব্যাপারে আপনাদের কেন জানি আপনারা এটা কার্পেটের নিচে রেখে দিয়েছিলেন বলে অনেকে বলেছেন। বিশেষ করে এই কথা সবচেয়ে বেশি বলেছেন হচ্ছে যারা মিডিয়া সংস্কার কমিশনের, যারা গণমাধ্যম সংস্কার কমিশন নিয়ে যারা প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাবগুলি নারী কমিশনের জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সরি মানে ওই বিধিগুলি সংস্কার করার জন্য যে একটা নারী কমিশন গঠন করা হয়েছিল, তাদের প্রস্তাবগুলি, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যে এই কমিশন করা হয়েছিল সেসব প্রস্তাবগুলি, আসলে মানে কেন এগুলি একদম নিচে রেখে দেওয়া হলো কেন? আর আরেকটা বিষয় আপনাকে একটু প্রশ্নটা করে রাখি, আপনি যেহেতু বললেনই সেহেতু বলি, আপনার সঙ্গে আসলে 30 বছর ধরে নানা বিষয়ে কথা হয়, আমরা কিন্তু এটা নিয়ে নানা কথা বলে আসছি যে বিটিভিতে কেন সরকার এবং সরকারের সব কিছুর একটা বাদ্যযন্ত্র হয়ে থাকে, কিন্তু আপনাদের অন্তর্বর্তী সরকারের সময় তাই ছিল। এটার কারণ কি? মানে দুইটাই যদি একটু আপনি বলেন, যে সংস্কার কমিশনগুলি কেন আসলে কাজ করে নাই। অ্যাকচুয়ালি সংস্কার কমিশন তো আলাদাভাবে কাজ করেছে, সেটা তো মানে ক্যাবিনেটে শুধু সংস্কার কমিশন কোনটা আছে এটাই আছে। বাকি সংস্কার কমিশন কিন্তু পুরোপুরি আলাদাভাবে কাজ করেছে, সেখানে কয়েকজন উপদেষ্টা জড়িত ছিলেন, তা আপনারা জানেন তারা। তো সংস্কার কমিশন কোনগুলো দিয়েছে কোনগুলো দেয়নি, হ্যাঁ, কিছু কিছু জিনিস আমরা দেখেছি, খুব কারসারি গ্লান্স, কিন্তু ডিটেলে কি দিয়েছে, কোনটা দিল না। আপনি ঠিকই বলেছেন যে চাকরি বিধিমালার জন্য যে একটা সংস্কার কমিশন হয়েছিল, সেই কমিশনের রিকমেন্ডেশন গুলো কোনো কারণে এটা সামনে আসেনি, বা আসছে কিনা আমার ঠিক জানা নেই। তো এই সংস্কার কমিশন যেহেতু আলাদা ছিল, সংস্কার কমিশনের বিষয়গুলো আলাদাভাবে শুধু শেষের দিকে বলা হচ্ছিল কি জায়গায় সংস্কারগুলো আসছে। তো সেইগুলো কোনটা হয়েছে কোনটা হয়নি, কোনটা কার্পেটের নিচে আছে, কোনটাই তো কার্পেটের নিচে থাকার কথা না। কারণ এখন একটা নির্বাচিত সরকার আছেন, তাদেরও নিজেদের এজেন্ডা আছে, সেই এজেন্ডার মধ্যে থেকেই তো হয়তো এই সংস্কারগুলো তারাও নিয়ে নিতে পারে। বাকিটা আমি বলতে পারবো না, সেটা আমার ধারণার বাইরে।